নমস্কার। এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আজকের এই এপিসোডে আমরা বসন্তের একটা আবহে নিয়ে এসেছি আমাদের এক অত্যন্ত প্রিয় বিশিষ্ট সাহিত্যিক এবং বাচিক শিল্পী মানসী রায় চট্টোপাধ্যায়। আমার আগের একটি অনুষ্ঠানে ওনাকে এনেছিলাম এবং তার সঙ্গে তার লেখার সম্ভার এবং তার অন্যান্য সাহিত্যের আলোচনা যেন শেষ হতে চাইছিল না। তো আপনাদের কথা দিয়েছিলাম যে আরেকবার ওনাকে আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই নিয়ে আসব। তো আজকে আমরা মানসী রায় চট্টোপাধ্যায়কে এনেছি, আপনাদের সঙ্গে আরেকবার সাক্ষাৎ করিয়ে দিই নতুন করেও। মানসী আমাদের সঙ্গে আছেন আজকে। তোমাকে অনেক ধন্যবাদ, নমস্কার। এত ব্যস্ততার মধ্যে এত লেখালেখি এবং তার যে এত অনুষ্ঠান করা এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়া, এই সময়ে বাঁচিয়ে আমাদের স্টুডিওতে উনি যে সময় দিতে পেরেছেন আজকে, তার জন্য আরেকবার ধন্যবাদ জানাই। তো আমারও ভালো লাগছে। এই চ্যানেলে আমরা ওনার সঙ্গে এর আগেও ওনার সাহিত্য সৃষ্টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকে আমরা ওনার সাম্প্রতিককালের কিছু লেখা সঙ্গে পরিচিত হব। উনি তো বিশিষ্ট এখন সাহিত্যিক, মানে নাম শুনলেই মানে সবাই জানে, মানে প্রকাশনা ক্ষেত্রে এবং সোশ্যাল মিডিয়াতে নামটাই যথেষ্ট, মানসী রায় চট্টোপাধ্যায়। তো আমি আসছি মানসীর কাছ থেকেই শুনে নেব যে সাম্প্রতিককালে যে তোমার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যে বইগুলো প্রকাশিত হয়েছে এবং খুব পাঠকপ্রিয় হয়েছে, সেই প্রসঙ্গে যদি একটু আমাদের দর্শকদের কিছু শোনাও, বলো। এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমার সৃষ্টি পাবলিকেশন থেকে এসেছে এক রহস্য দুই রোমাঞ্চ, এই বইটার কথা আমি বলছিলাম আপনাকে। এই বইটা তো আমি নিজে বইমেলা থেকেই সংগ্রহ করেছি। হ্যাঁ, ভীষণ ভালো। এবং যখন পড়তে শুরু করেছি যে থামতে পারছিলাম না, যে মনে হচ্ছিল পরেরটা কি হবে, তারপরে কি আছে। এই বইটিতে একটি রহস্য গল্প এবং দুটো আর কি রোমাঞ্চকর। আমার খুব সব থেকে বড় কথা যে এই বইতে যে উষ্ণ বসন্ত বলে একটি গল্প আছে, যেটা আমার মেয়েরও ভীষণ প্রিয় গল্প। এবং আমার মানে কি বলবো, মানে মেয়ে যখন বলে যে পড়ে খুব ভালো লেগেছে, তখন যেন একটা অন্যরকম অনুভূতি হয় আর কি। মানে আসলে কি, মানে পাঠক বন্ধুদের কাছে যখন কোনো প্রতিক্রিয়া পাই, হ্যাঁ মন ভরে যায় ঠিকই, তবু পরিবারের মানুষের মতামতটার একটা বিরাট আলাদা রকম গুরুত্ব সেটারও। আর এছাড়া শিকার যে বইটা, এটার কথা আপনাকে আমি বলছিলাম, অনুরাগ প্রকাশনী থেকে এই বইটি। এটা অনুরাগ সৃষ্টি পাবলিকেশনে যেমন কর্ণধার হচ্ছেন অনির্বাণ ব্যানার্জি, তিনি এই বইটি করেছেন, এবং এটা বিপ্লব পাল অনুরাগ প্রকাশনী থেকে এই বইটা এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এই নতুন দুটো বই আর কি আমার প্রকাশিত হয়েছে। দুটো এই হচ্ছে শিকার, শিকারের মলাট, খুব সুন্দর। এবং এর ভেতরে যে কি কি রয়েছে, স্বীকার করা আছে এতে, সেটা আমরা লেখিকার মুখ থেকেই কিছুটা শুনবো। এই গল্পগুলো, এই তোমার যে রহস্য রোমাঞ্চ, এই যে ধরনের বিশেষ গল্পগুলো, এগুলো সম্পর্কে যাদের কাছে এখনো এগুলো পৌঁছায়নি, তাদের জন্য একটু বিশেষ বিশেষ অংশ যদি তুমি একটু আলোচনা বা পাঠ করে শোনাও, খুব ভালো হয়। একদম একদম। আমি এই শিকার বইতে যদিও অনেকগুলো রোমাঞ্চকর গল্প আছে আর কি বইতে, মানে থ্রিলার কাহিনী তো এখানে 6টা গল্প থাকলেও আমি একটা গল্পের, মানে শিকার যে গল্পের নামকরণ, যে গল্পের নামে বইয়ের নামকরণ, সেখান থেকে আমি একটু অংশ খালি পড়ে শোনাচ্ছি, সামান্য একটু অংশ পড়ে শোনাচ্ছি। এই গল্পের যে মেয়েটি কেন্দ্রীয় চরিত্র আর কি, তাকে দিয়ে শুরু করছি, অল্প একটু অংশ পড়ে শোনাচ্ছি। ঠিক। ঝুমার ভাত ঘুম যখন ভাঙলো, তখন দিনের আলো নিভে এসেছে। এতক্ষণ ঘুমোচ্ছিল, একটা ঝিমুনি ভাব ওকে ঘিরে রয়েছে সব সময়। টিক টিক শব্দে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, মাথাটা বড্ড ঝিমঝিম করছে। বাইরে এসে মনে হলো একটা বিশ্রী অস্বস্তি যেন ভীষণ ভাবে চেপে ধরছে। সোনা আর ওই লোকটা দুজনের কাউকেই তো আশেপাশে দেখতে পাচ্ছে না। কিছু একটা আছে এই বাড়িতে, আছে, স্বপ্ন নয়, জেগে থাকলেও গভীর রাতে কথাবার্তার শব্দ ভেসে আসে। দিনের বেলা কেউ আসে না ঠিকই, কিন্তু রাতে যেন এই ঘুমন্ত বাড়িটা জেগে ওঠে। আর দেরি নয়, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। সন্দেহটা তো আগেই হয়েছিল,
কোণের বাথরুমের ভাঙাচোরা দেওয়ালের ফাঁকে কিছু একটা আছে, হ্যাঁ আছে। বেশ কদিন ধরেই লুকিয়ে লক্ষ্য রেখেছে ঝুমা। ধীর পায়ে এগিয়ে হামাগুড়ি দিয়ে ওই বাথরুমের ভাঙা ফাঁকটার মধ্যে ঢুকে পড়লো। বেশ কয়েকবার হোঁচট খেয়ে নিজেকে সামলে নিল। আশ্চর্য, ঠিক যা ভেবেছিল তাই। একটা শক্ত কাঠের সিঁড়ি নেমে গেছে নিচে। এক পা করে কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ নাকে ঝাপটা দিল। বমি আসছে, তবু একটা তীব্র আকর্ষণ ওকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। বাবা, শুনতে শুনতে যেন গায়ে মানে কাটা দেয় যে পরে কি হবে, কি হতে চলেছে। আপনি যে প্রশংসা করেন না সবসময়, এটা মানে আমার খুব একটা উৎসাহের জায়গা। মানে আপনি আমাকে এত সুন্দর করে মতামত দেন প্রত্যেকটা বই পড়ে, এটা আমার খুব বড় প্রাপ্তি। আমি কিন্তু খুব মানে অনেস্ট ফিডব্যাক দিই, এমন নয় যে আমি তোমাকে খুশি করার মতো ফিডব্যাক দিই। জানি তো, একদম ভালো লাগে তাই বলি। মানে আপনার মতো গুণী মানুষ, আপনি নিজেও একজন মানে ভীষণ, মানে আপনার কবিতা তো আমার ভীষণ প্রিয়। সেটা আমার প্রাপ্তি। তোমার মতো লেখিকাও যদি আমাকে সেই শিকারটা করো যে ভালো লাগে আমার কবিতা, আমার সেটাও প্রাপ্তি। আচ্ছা, আমরা আসি মানসী রায় চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছি আজকের এই অনুষ্ঠানে। এর আগেও কিন্তু লেখিকার আরো বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, আমরা সেই প্রসঙ্গেও আসব। কিন্তু তুমি একটু ওই এক রহস্য দুই রোমাঞ্চ থেকে কি কিছু আমাদের পাঠ করে শোনাবে? তাহলেও একটু ভালো লাগতো। আমরা তো শিকার শুনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কাজ করি, এক রহস্য দুই রোমাঞ্চে আমার মেয়ের যে প্রিয় গল্প উষ্ণ বসন্ত, সেখান থেকে একটা খুব ছোট্ট অংশ আমি পাঠ করি। কারণ এই উষ্ণ বসন্তে না সাইকোলজিস্ট দময়ন্তী চৌধুরী বলে একজনের কথা এখানে আমি বিশেষভাবে দেখিয়েছি, যিনি একটি মেয়ে যে মুখ থুবড়ে পড়েছিল জীবন সংগ্রামে, তাকে আবার নতুন জীবন দিয়েছেন। সেই মেয়েটি যখন নতুন জীবন শুরু করেছে, তখন সেই মেয়েটির যে মানসিকতা, এবং সবচেয়ে বড় কথা, এখানে একটা কথা আমি বলেছি, বিশেষ করে যে জায়গাটা আমি দেখিয়েছি এখানে, যে পতিতালয়ে একটি মেয়েকে উদ্ধার করার জন্যে তার প্রতি একটা গভীর ভালোবাসা, তার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হওয়া, এই জায়গাটা দিয়ে এই গল্পটা সেখানেই মোড় নিয়েছে একটা অন্য আঙ্গিকে আর কি। আমি সেই একটু অংশ আমি পড়ে শোনাচ্ছি খালি। সুচরিতা একদিন সোজা চলে গিয়েছিল গড়িয়াহাটায়। ওর প্রিয় দোকানে ঢুকে খুব দামি একটা শাড়ি কিনেছিল। ত্রিনাদিকে বলেছিল, ফোন করেছিল, কিন্তু তার সময় হয়নি। ঠিক আছে, সব আয়োজন যার জন্যে, সে হলো পার্বতী। প্রথম দেখেই একটা মায়া পড়ে গেছিল মেয়েটার ওপরে। বড্ড অল্প বয়স, ভারী মিষ্টি চেহারা। ত্রিনাদির সূত্রে যদিও ওর সঙ্গে আলাপ, ত্রিনাদি ডকুমেন্টারির কাজ করতে মাঝে মাঝে এইসব জায়গায় যাতায়াত করে। তারপর কি যে হলো, অদ্ভুত মায়ায় মেয়েটা জড়িয়ে ফেললো। অফিস থেকে ফেরার পথে সোজা কলেজ স্ট্রিট চলে গেল সুচরিতা। ওখান থেকে কিছু প্রয়োজনীয় বই কিনতে কিনতে একটা সঞ্চয়িতা কিনে ফেললো। তারপর রওনা দিল বউবাজারের দিকে। প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের মুখে শিব মন্দিরের সামনেই দাঁড়িয়েছিল পার্বতী। হ্যাপি বার্থডে শুনেই ফুপিয়ে কেঁদে উঠল পার্বতী। যার জন্মই একটা অভিশাপ, তাকে জন্মদিনের শুভেচ্ছা কেউ জানাতে পারে? এ তো কল্পনাতীত। সুচরিতা বলেছিল, তুমি তো কিছুদিন পড়াশোনা করেছো, স্কুলে গেছো, রবি ঠাকুরের এই বইটা সঙ্গে রাখবে সবসময়। উনি আমার একমাত্র ঈশ্বর। খুব অবাক হয়েছিল পার্বতী। শাড়ির থেকেও বই পেয়ে যেন ভীষণ খুশি হয়েছিল। কাঁদতে কাঁদতে বলেছিল, একজন বাবু না রোজ আসে দিদি, দামি দামি জিনিস দেয়, কিন্তু আমাদের কেউ বই দেবে বলো? স্বপ্নেও তো ভাবতে পারি না। দারুণ, যেহেতু একটু অন্য আঙ্গিকে গল্প, খুব ভালো লাগলো। মানে চিন্তা ভাবনা, বিষয়বস্তু, মানে প্রতিটা জিনিসে তুমি খুব নিখুঁত, যে কোথায় নিয়ে গেছো জিনিসটাকে, যে একটা বইও এরকম মেয়েদের হাতে তুলে দিলে তারা কতটা খুশি হয়, সেটা তুমি কিভাবে প্রকাশ করেছো। আসলে আমাদের যেমন রবি ঠাকুরের সঙ্গে তো মানে প্রতিটা দিনে একটা আত্মিক সম্পর্ক, আমি এই আবেগটাকে অন্য আরো অনেকের মধ্যে মানে ছড়িয়ে দিতে বা তাদেরও অনুভূতিতে থাকতে পারে করেছি। একদম প্রত্যেকটা স্তরে, মানে নারীর, সমাজের প্রতিটা স্তরের নারীর অনুভূতি কিন্তু থাকতে পারে, যে অনুভূতিগুলো হয়তো মরে গেছে আর কি, মানে এতটা যন্ত্রণা তাদের ভোগ করতে হয়। যে একটা জায়গায় যেমন এই গল্পের এই পার্বতী মেয়েটি যাকে বইটি দেওয়া হয়েছে, সে বলছে যে আমাদের তো মন খারাপ হতে নেই,
শরীর খারাপ হলেও ছুটি নেই, ঠিক। এই জায়গাটা আর কি। ঠিক। মানে আমি এই জায়গাগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি আর কি এই খুব বইতে। ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো বিষয়বস্তু গল্পের। এবারে আপনাদেরকে জানাই যে মানসী রায় চট্টোপাধ্যায়ের একটি বিশেষ বই কিন্তু এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় মানে একেবারে বেস্ট সেলার হয়েছে। সেই প্রসঙ্গে আমরা লেখিকার মুখ থেকে দু এক কথা শুনতে চাই। না না, তেমন না বিষ দিদি, আপনি গল্পটার কথা আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি, আপনি স্নেহ করেন বলে এই ব্যাপারটা বলছেন বলে একদমই আমাকে না, এটা লজ্জা। তো সত্য, এটা তো সত্য। না না দিদি, আমার মানে এটা বলে আমাকে লজ্জা দেবেন না আর কি। তবে হ্যাঁ, আলোক প্রকাশনী থেকে এটা আমার পরম হ্যাঁ, প্রাপ্তি আমি যে- তোমার ওই প্রকাশনের হ্যাঁ, ক্ষেত্রেই হ্যাঁ, বলছি, হ্যাঁ। মানে আর এমন না যে বই মেলার সমগ্র না, বই না, মেলার না, প্রেক্ষিতে আলোক প্রকাশনীতে যে কয়টি বই, আলোক প্রকাশনীতে যে কয়েকটি বইয়ের যে তালিকা তারা প্রকাশ করেছেন, যে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বেস্ট সেলারের যে তালিকা, সেখানে আমার সৌভাগ্য যে আমার সম্পাদিত একটা বই আলোক থ্রিলার, সেটাও সেই তালিকায় স্থান পেয়েছে। হ্যাঁ। এবং আমার একক বই 20, এটাও ওই তালিকায় আর কি স্থান পেয়েছে। 20 বইটি আমার ভীষণ প্রিয় বই। আমি অনেক মানে কি বলবো যে অনেক এই আবেগ হচ্ছে নিয়ে সেই লেখা আর বিষ কি। বই, কিন্তু বিষাক্ত নয়, ভীষণই প্রিয়, ভীষণই প্রিয়। এবং এটা এত পাঠক প্রিয় হয়েছে, তাই বেস্ট সেলার হয়েছে এই প্রকাশনী থেকে। এটা খুব আনন্দের খবর আমাদের কাছে, তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম সেই খবরটি। আমি এই 20 আচ্ছা, থেকে না, এখান খুব থেকে যদি ছোট্ট একটুখানি আমি পড়ে যে শোনাও, খুব ভালো বলতে লাগবে। যাচ্ছিলাম, খুব ছোট্ট একটা অংশ আর কি। আমি এই 20-এ না, 20 বইটি থ্রিলার, এবার 4টে থ্রিলার আছে বইটাতে। আমাকে এখানে না একজনের কথা একটু বলবো আমি। হ্যাঁ। সেটা হচ্ছে যে এই বইটির শুভেচ্ছা বার্তা আমাকে যে বোন দিয়েছেন, তিনি বিশিষ্ট সম্পাদিকা এবং শিক্ষিকা, একজন পেশায় শিক্ষিকা, এবং উনি সম্পাদিকা, খুব মানে সুন্দর কাজ করছেন, অনন্যা ভট্টাচার্য। তো সেখানে একটা সুন্দর শুভেচ্ছা পত্র আছে, যেখানে একটা লাইন আমার ভীষণ প্রিয়, একটা কথা যেন মানে আমার মুখ থেকে আমার মনের কথাটা যেন বোন বলেছেন, যে চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি। হ্যাঁ, তখন তিনি বলেন যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা সবকিছুই বিষ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, ভালোবাসা সবই হতে পারে। এই জায়গাটা বড্ড মানে, যেহেতু এই আমরা না, এই কথাটা খুব ভালো লেগেছে। কেন, আমি নিজেও একটা জায়গায় শুরুতে যে মুখবন্ধ যেখানে লিখেছি বইয়ের, সেখানে এই ব্যাপারটা আমি আলোকপাত করার চেষ্টা করেছি, যে সততা, সংবেদনশীলতা, কর্তব্য পরায়ণতা, সহনশীলতা, এই মানবিক গুণাবলীগুলো ক্রমাগত যেন হ্রাস পেয়ে চলেছে একদমই তাই। বর্তমান সমাজে। এবং যে কারণের জন্য এই অপরাধ প্রবণতা, মাদকাসক্তি কিংবা সহিংসতা বেড়ে চলেছে, এবং এই কারণেই এই বই আমি আলোকপাত করার চেষ্টা করেছি এই মানসিক সমস্যাগুলোর ওপরে আর কি। হ্যাঁ, খুব ভালো, এবং ওই জন্যই- যে গল্পটা মানে যে অংশটুকু, খুব সামান্য একটু অংশ যেটা পড়ে শোনাবো আর কি, হ্যাঁ। সেই গল্পটা হ্যাঁ, তাহলে আমাদের মানে যারা দর্শক শ্রোতা বন্ধু আছেন, তারা একটু ভালো লাগবে, অনুষ্ঠানটা আরো বেশি ভালো লাগবে তোমার মুখেই যদি সরাসরি শোনানো যেতে পারে। এই গল্পটার নাম সে আসছে। হুম। সেখান থেকে একটু ছোট্ট একটু অংশ পড়ি। বেশ রোমাঞ্চকর গল্প আর কি। রাত বাড়ছে, আকাশের অবস্থা হঠাৎ করে খারাপ হচ্ছে ক্রমাগত। ঝড়ের দাপটটা ধীরে ধীরে বাড়ছে, সঙ্গে শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি। জানলার ধারে নিশ্চুপে দাঁড়িয়ে আছে ডোরা। রাস্তার আলোগুলো যেন মৃদু কাঁপতে শুরু করেছে, একটানা ঝিঝির ডাক কানে আসছে। ঠিক তখনই মনে হলো আবছা অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, ওই তো একটু দূরেই। খোলা জানলা দিয়ে অল্প অল্প ছাঁট ঢুকছে ঘরে। জানলা বন্ধ করলো না ডোরা। এমনিতেই দমবন্ধ পরিবেশ। অন্ধকারের দিকে তাকিয়ে শিউরে উঠল শরীরটা, কেমন যেন ঝিমঝিম করছে মাথাটা। অস্পষ্ট অবয়বটা যেন মিলিয়ে গেছে ততক্ষণে। এই প্রথমবার ডোরার মনে হলো, আজকাল সত্যি কি কেউ ওকে ফলো করে? সত্যি যদি কেউ ফলো করে, তার উদ্দেশ্য কি? সে কোথায় এখন? সে কি এখন জমাট বাঁধা অন্ধকারের কোনো গোপন কোণায় লুকিয়ে পড়েছে? কে বলতে পারে? যাই ঘটে যাক, ভয় পেলে চলবে না। ডোরা জানে, এই গল্পে ডোরা জানে যে কিছু একটা ঘটতে চলেছে ওর সঙ্গে আর কি। তাই জন্য ও বলছে যে, যদিও এই গল্পের শেষে একটা মারাত্মক চমক আছে আর কি, তবু আর কি মানে চমকটা অপ্রকাশিত থাক, চমকটা এখন থাক আর গোপন কি। থাক। হ্যাঁ, যারা পড়ছেন আর কি, তাদের জন্য তোলা থাক আর কি। আমরা এবার আসছি তোমার এর আগে যে বইগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো খুব জনপ্রিয়, সেই প্রসঙ্গে আসি। হ্যাঁ, এবং সেই বইগুলোর
আমি সেই রহস্য গল্পগুলির মধ্যে যেগুলো পাওয়া গেছে যে আমাদের দেশের সীমানা পার হয়ে কিন্তু কখনো জাপানের প্রেক্ষাপটে, কখনো ইস্তাম্বুলের প্রেক্ষাপটে কিছু কিছু গল্প তুমি লিখেছো। তো সেই সম্পর্কে একটু তোমার চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত, আমি তাই ভাবি একটু দু এক কথা যদি বলো। হ্যাঁ, মৃত্যু গহ্বরে প্রথম যে গল্পটি মৃত্যু গহ্বর, সেখানে জাপানের সুইসাইড ফরেস্টের কথা উল্লেখ আছে আর কি, সেই প্রেক্ষাপটটা আছে। এবং ইস্তাম্বুলের প্রেক্ষাপটে যে গল্পটি লিখেছিলাম পিঞ্জর, এখনো অব্দি পিঞ্জর আমার ভীষণ মানে লিখে আমার নিজের যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আর কি আমার খুব পছন্দ হয়েছিল। কারণ পিঞ্জরের শেষে আছে একটা মারাত্মক একটা মানে আত্ম উন্মোচনের কাহিনী, বা বলতে পারি একটা যে মানে ভাবে একটা আর কি শেষটা হয়েছে আর কি। অনেকেই আমাকে বলেছেন যে খুব চমকে গেছি, বা মানে ভাবতেই পারিনি এরকম একটা ব্যাপার আর কি। এছাড়া বাকি যে বইগুলো মানে আবার নতুন করে মানে পুরনো বইগুলো আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যেগুলো ছিল দিদি, সেগুলো মানে পাঠকরা আপন করে নিয়েছেন। নতুন বইগুলোর সঙ্গে পুরনোগুলোকেও যে আপন করে নিয়েছেন, বা সেগুলো নতুন মুদ্রণ আবার এসেছে। আমি দেখেছি কোনটা দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ পর্যন্ত হয়েছে, যেগুলো নতুন সেটাই সেটুকু একটা বড় প্রাপ্তি আর কি। সেটা এই যে আপনাকে দেখিয়েছি হয়তো, এই যে ট্রি হাউস, আপনাকে ট্রি হাউস বইটির কথাও বলবো। আলোক প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে, আলোক প্রকাশনীর কর্ণধার সুদীপ ঘোষ। আলোক প্রকাশনী থেকে আমার এই বইটি হয়েছে, একই প্রকাশনীর বই বলে পরপর দেখাই। এটা গোয়েন্দা অনুরাধা সিরিজের বই, নামটা কি সুন্দর, এটা গোয়েন্দা অনুরাধা সিরিজের বই। এবং ব্ল্যাক উইডো তো আগেই যেটা যে বইটি, ব্ল্যাক উইডো তো মানে বিখ্যাত। ব্ল্যাক উইডো বইটি এটা সৃষ্টি পাবলিকেশন অনির্বাণ ব্যানার্জি, উনি কাজ করেছেন এই ব্ল্যাক উইডোতে। ব্ল্যাক উইডোতে একটি নভেলা আছে বা উপন্যাসিকা যেটা আর কি ব্ল্যাক উইডো, আর বাকি 11টি ছোট গল্প, সবই রোমাঞ্চকর গল্প আছে আর কি। আমি এগুলো পড়েছি, আর এবং ওই বেস্ট যেটা বেস্ট সেলার হয়েছে 20 ওই গল্প সংকলনটাও আমি সংগ্রহ করেছি। খুবই ভালো, আপনারাও পড়ুন ও মানসী রায় চট্টোপাধ্যায়ের বইগুলি সংগ্রহ করুন, ভালো লাগবে, একটু অন্য স্বাদের, ভিন্ন স্বাদের। আর আমি লেখিকার কাছে আসব এই প্রসঙ্গে যে উনি সম্পাদিকা, উনি কিন্তু একজন বিখ্যাত সম্পাদিকাও, শুধু যে নিজের লেখালেখিগুলো নিয়ে থাকেন তা না, অনেকটা পরিশ্রম করেন এর উপরেও। সেই সম্পর্কে যদি দু এক কথা আমরা জানতে পারি, মানে সম্পাদনার ক্ষেত্রটা। সম্পাদনার ক্ষেত্রে বলবো, এখানে আমি যাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাবো, আগে আমি তাদের কথা একটু বলি। সৃষ্টি পাবলিকেশনের কর্ণধার অনির্বাণ ব্যানার্জি, তার বৃত্তের বাইরে পত্রিকাটা ভীষণ জনপ্রিয়, পাঠক প্রিয় পত্রিকা। প্রতি মাসে, আগে এখন এটা প্রতি মাসে প্রকাশিত হচ্ছে, মাসিক পত্রিকা। একটু দেখাই আপনাকে, আপনি একটু দেখান। এই বৃত্তের বাইরে পত্রিকাটি মাসিক পত্রিকা। এই পত্রিকাটির সম্পাদক অনির্বাণ ব্যানার্জি, এবং আমরাও সম্পাদক মন্ডলীতে আরো 3 জন আছি যারা এই সম্পাদনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাছাড়া আলোক প্রকাশনীর কথা আমাকে বলতে হবে। আমি আলোক প্রকাশনীর মুখ্য উপদেষ্টা এবং আলোক পত্রিকারও আমি মুখ্য সম্পাদিকা। তবে আলোকের ক্ষেত্রে হচ্ছে যে আলোক কিন্তু আমাদের, আমি যেটা দেখাতে পারছি না, এত সুন্দর একটি মানে আমি মানে এত বই আনা সম্ভব হয়নি। ছোটদের জন্য নতুন একটা কাজ করছি আমরা, জল তরঙ্গ। সেখানে ছোটদের, এখন তো এই যে ছোটদের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, ফলে ছোটদের জন্য আমরা ভেবেছি শিশু কিশোরদের জন্য কিছু কাজ করার দরকার। তো আলোক থেকেই আসছে জল তরঙ্গ। আলোক প্রকাশনীর কর্ণধার সুদীপ ঘোষ ভাইকে আমার কিন্তু কৃতজ্ঞতা জানানোর আছে, কারণ তিনি আমাকে এত বড় একটা দায়িত্ব ভরসা করে অর্পণ করেছেন। তাই জন্য আমি মানে তাকে আমি আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একটু আলোকটা দেখাই। আলোক এবার আমাদের ছিল কিন্তু আলোক থ্রিলার। এবার আমাদের আলোকের পুজোর এটা দেখালাম আর কি, আগের পুজোর সংখ্যা একটা আলোক থ্রিলার ছিল আর কি। তো আলোকের ক্ষেত্রে আমরা দুটো মানে এটা আমরা একটা আলোক থ্রিলার করছি, তাছাড়া ছোটদের জন্য, শিশু কিশোরদের জন্য জল তরঙ্গ আর কি। মানে দুটো কাজ একসাথেই পাশাপাশি চলছে আর কি, দুটো কাজ। আচ্ছা, এবার আসি বাচিক শিল্পী মানসী রায় চট্টোপাধ্যায়ের কাছে। উনি কিন্তু খুব ভালো আবৃত্তি করেন এবং শ্রুতি নাটক করেন। হ্যাঁ, তো আমরা সেই প্রসঙ্গে আসছি। যদি আমাদের দর্শক বন্ধুদের একটা কবিতা শোনাও, পাঠ করে হোক, আবৃত্তি করে হোক। সত্যি বলতে বিশ্ব কবিতা দিবস, সেই উপলক্ষেই একদম কবি আরণ্যক বসুর লেখা একটি কবিতা, ছোট্ট কবিতা আমি পাঠ করছি। এটা আমি আজকেই পেয়েছি যেহেতু, একদম কবিতা দিবসের উপরেই লেখা। কবিতা তোমার কাছে, কবি আরণ্যক বসু। কবিতার জন্য আমি 1000 মাইল হাঁটতে পারি, যেন হেঁটে যেতে পারি সেই টিলা, জঙ্গল আর বন পলাশের কাছে। যেন ক্ষমা প্রার্থী হতে পারি মুগ্ধতায়, যেন নম্রতার ভাষা শিখি আহত ফুলের কাছে।
যেন শেষ উচ্চারণে বলে যেতে পারি ভালোবাসি, খুব ভালোবাসি। যেন গান গাই মায়ের ভাষার গান, যেন স্তব্ধ হারমোনিয়াম আর সাদা কালো অ্যালবামে রাখা থাকে ফেলে আসা জীবনের না বলা পরম কথা। যেন মায়ের গানের খাতা এঁকে রাখে অপটু হাতের ছোঁয়া, রবি ঠাকুরের চেনা ছবি। জীবন, জীবন তুমি কবিতার মতো হয়ে ওঠো, জীবন তুমি কবিতার মতো হয়ে ওঠো। আমি আর কিছুই চাই না, আমি আর কিছুই চাই না। অপূর্ব। কবিকে শ্রদ্ধা জানাই। আরণ্যক বসু কবি, আমার প্রিয় কবি। আর তুমি ভীষণ ভালো পাঠ করলে কবিতাটা, খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। আমরা আসছি যে এই যে আগামী দিনে, মানে তোমার তো কলম চলতেই থাকে, গতিশীল থাকে, এই আগামী দিনে তুমি কিভাবে কাজের পরিকল্পনা করছো, বা এই যে তোমার গতিশীল কলম, এই যে এত রহস্য লেখো, তার পিছনের একটা গোপন রহস্য আছে যে কিভাবে তুমি কন্টিনিউ করে চলেছো মানে একদম, সেইটা যদি একটু বলো। তার পিছনের রহস্য তো অবশ্যই পরিবার দিদি, যেটা আপনাকে সবসময় আমি, আপনার সঙ্গে তো আমার আত্মিক সম্পর্ক, আমি যেটা শেয়ার করি আর কি। পরিবার তো বটেই। যেমন আর একটা জিনিস আমি মনে করি দিদি, বাড়ির পরিবেশ একটা তো খুব বড় জায়গা। যেমন আমি ছোটবেলা থেকে দেখেছি বাবা কবিতা লিখছেন, মা প্রচুর বই পড়তেন, মা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। পরবর্তীতেও আমি আমার শাশুড়ি মাকে পেয়েছি, যিনি আমার বই পড়ে মানে ভীষণ খুঁটিনাটি মতবাদ দেন আর কি। তার মতামতটা খুব গুরুত্বপূর্ণ আর কি আমার কাছে। একইভাবে আমার মানে পরিবারের হাজব্যান্ড বা মেয়ে, তাদের যে মানে একটা তাদের যে কি বলবো, তারা আমার শক্তি আর কি, মানে পরিবারের সবচেয়ে বড় শক্তি। একদম আর কি, পরিবারের সবচেয়ে বড় শক্তি। এবং পরিবারের মানুষরা আমার বই পড়ে সে সম্পর্কে মতামত যে দেয়, এটা আমার কাছে খুব বড় জায়গা আর কি, মানে এগিয়ে চলার জন্য খুব বড় শক্তি আর কি। একদম, মানে বাইরে পাঠকের কাছে যাওয়ার আগে যখন পরিবার থেকে সেই মানে পর্যালোচনাটা পাওয়া যায়, একদম তাদের আশা ভরসাটা খুব মানে বড় প্রাপ্তি আর কি। আমরা আমাদের অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে চলে এসেছি। তো অনুষ্ঠানে একটা আমার বিশেষ পর্ব থাকে। আমি লেখিকা সাহিত্যিক মানসী রায় চট্টোপাধ্যায়কে আমাদের এই অনুষ্ঠান একমুঠো রোদ্দুর অনুষ্ঠানের পক্ষ থেকে একটা স্মারক সম্মান তুলে দিতে চাইছি। আমরা নিজেরা আপ্লুত এবং ধন্য যে আমরা ওনাকে আনতে পারি, এবং এত একটা সুন্দর একটা আলোচনা সভা সাহিত্যের, এটা খুব ভালো লাগা, একটা মানে মনোগ্রাহী একটা আলোচনা হলো। আমি খুব খুশি এখানে এসে, আন্তরিক ধন্যবাদ। আগামী দিনেও তোমাকে এখানে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আর তোমার এই বছরে কি পরিকল্পনা আছে লেখার, সেইগুলো যদি একটু জাস্ট আছে, মানে এগিয়ে চলার পরিকল্পনা সম্পাদনার ক্ষেত্রে, বা একক বইও আসছে আরো। আমি পরবর্তীতে অবশ্যই জানাবো যে নতুন বছরের জন্য কি কি কাজ করছি, আমি নিশ্চয়ই মানে এই ব্যাপারে জানাবো পরবর্তী সময়। কি মানে চলছে, কাজ চলছে, পরিকল্পনা, একক বইয়ের কাজ চলছে। সংকলনে তো অজস্র সংকলনে লেখা হয় আর কি, প্রচুর সংকলনে লেখা হয়। পত্র পত্রিকায় যেটা হয় যে আমি হয়তো লিখে উঠতে পারি না, অনেকে অনুরোধ করলেও আমি লিখতে পারি না, কারণ একক বইয়ের জন্য অনেকটা সময় চলে যায়। তো একক বই লেখালেখির কাজটা, তাছাড়া আপনি জানেন সম্পাদনা বা বাচিক শিল্প নিয়েও আমার খানিকটা কাজ। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, যে সম্প্রতি দেখলাম যে তুমি ওই একটি মানে বিভিন্ন জায়গায় সম্মাননা পাচ্ছ, তার মধ্যেও কয়েকটা যদি একটু উল্লেখ করো। খুব ভালো ভালো প্রাপ্তি তোমার ঝুলিতে রয়েছে সম্মাননার। আমি এই ব্যাপারে আমি মানে অনেকের কাছেই কৃতজ্ঞ। আমি মানে সম্মাননা যারা দিয়েছেন সকলের কাছেই আমি কৃতজ্ঞ। তবে একেবারে রিসেন্ট যিনি একটুখানি 1 মিনিট যার কথা বলতে হবে আর কি, সুজাতা ঘোষ দিদি, উনি সম্মাননা দিয়েছেন কদিন আগে। এবং গত পরশু বোধহয় শিশির মঞ্চেও ছিল আমার, শিশির মঞ্চেও পেয়েছি সম্মাননা। মানে বলতে গেলে দীর্ঘ তালিকা আর কি, তবে ঠিক আছে, অনেকেই দেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তাদের সকলের মানে উৎসাহে আমার চলার পথটা সুগম হচ্ছে, এটাই বড় কথা আর কি। সেই সম্মাননা আরো এগিয়ে দেয়, আরো সাহস যোগায়। আমাদের আজকের এই এপিসোড এখানে আমরা শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদেরকে এই বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমরা এখানেই শেষ করছি। নমস্কার।